জামাত যেহেতু এইবার একটা বিপ্লবী সরকার, বা বলা যায় যে জনগণের পালস উপলব্ধি করে তারা হাদি হত্যার বিচার সহ কিছু বিষয়কে সামনে এনে নির্বাচনের ইশতেহার দিয়েছিল, তাদের কিন্তু সরকার গঠনের একটা সম্ভাবনা ছিল এবং জনগণ কিন্তু ভালো পরিমাণ একটা ভোট জামাতকে দিয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে উভয় দল 3 কোটি ভোট পেয়েছে, লক্ষের জায়গাতে কেউ 35 লক্ষ, কেউ 40 লক্ষ, খুব বেশি পার্থক্য হয় নাই। তো সেই জায়গায় জামাত কেন চূড়ান্ত একটা অ্যাকশানে গেল না, এটা জনগণের প্রশ্ন। এটাও প্রশ্ন আমার যে সরকারি দল এবং বিরোধী দল কোনো একটা বোঝাপড়ায় আসলো কিনা, এবং যার কারণে তাদের যে কেন্দ্রগুলো সম্পর্কে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো শক্ত আকারে উপস্থাপন করা হয়নি, এবং ইতিমধ্যে গ্যাজেট হয়েছে, সংসদে শপথ হয়ে যাবে, এমপি হিসাবে যারা দায়িত্ব পেয়েছে, যারা নির্বাচিত হয়েছে তারা শপথ নিয়ে নিবে। সুতরাং পরবর্তীতে কাদের ব্যাপারে আপত্তি করা হলো সেগুলো খুব বেশি কার্যকরী হবে না, এবং আমরা মনে করি দুই দলের ভিতর যথেষ্ট বোঝাপড়া হয়েছে, যার ফলশ্রুতিতে কেউ চূড়ান্ত কোনো লড়াইয়ে যাচ্ছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব বা প্রস্তুতি নিচ্ছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ছায়া মন্ত্রিসভা গঠনের ব্যাপারে যিনি বলেছেন জুলাইয়ে, তার ব্যাপারেও অনেক প্রশ্ন আছে। ছায়া মন্ত্রিসভা বিরোধী দল গঠন করতেই পারে, তাদের ব্যাপারে আমরা এটা ইতিবাচক ধারণা রাখি, কিন্তু জুলাইয়ে যে সকল উপদেষ্টারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, এই সরকার আসার পর সবার আগে সে সকল উপদেষ্টাদেরকে বিচার করতে হবে। যারা আওয়ামী লীগদেরকে সেফ এক্সিট দিয়েছে, যারা বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে, যারা হাদি হত্যাকাণ্ডের বিচার করতে দেয় নাই, এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়ে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, সেই সকল উপদেষ্টাকে আগে বিচার করতে হবে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে পূর্বেও বলেছি, তার ব্যাপারে যথেষ্ট অভিযোগ আছে, কোনোভাবেই তাকে বিরোধী দল যেন সামনে নিয়ে এসে বিরোধী দলীয় রাজনীতিকে কলঙ্কযুক্ত না করেন। এবং ছায়া সরকার গঠন করার ব্যাপারে আমরা ইতিবাচক ধারণা রাখি। আমরা মনে করি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেমোক্রেটিক ওয়াইতে বাংলাদেশের সরকারি দলের সমালোচনা, গঠনমূলক সমালোচনা করার জন্য ছায়া সরকার বা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করা যেতে পারে। সেটাকে আমরা কোনোভাবেই নেগেটিভ দেখি না, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। সংঘাত ছাড়াই, কোনো রকম ভোটের দিন অন্তত কোনো রকম মৃত্যু ছাড়াই সেনাবাহিনী নির্বাচন উপহার দিয়ে প্রশংসায় ভাসছে, আপনি কি বলবেন? দেখেন, বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের প্রতিনিধি। এই সেনাবাহিনীর একটা অংশ যদি আওয়ামী লীগকে সেফ এক্সিট দিয়ে থাকে, এবং এটা দিয়েছে, সেই অংশটা যদি এখন নির্বাচন উপহার দিয়ে আমাদের কাছে কোনোভাবেই ভালো কিছু প্রত্যাশা করতে চায়, বিচারের বাইরে থাকতে চায়, তাহলে যারা ভুলের ভিতর আছে। বাংলাদেশ সেনাবাহিনী আমার বাহিনী, বাংলাদেশের জনগণের বাহিনী। এই বাহিনীকে আমরা মন দিয়ে ভালোবাসি, এবং তারা যে নির্বাচন উপহার দিয়েছে, নির্বাচনের যে মাঠের পরিবেশ উপহার দিয়েছে, সেটার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ হয় না যে পূর্বে সেনাবাহিনীতে যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যাদের গুম খুনের বিচার চলছে, তারা কোনোভাবে মুক্তি পেয়ে যাবে, তাদের বিচার হবে না, এটা কোনোভাবে বলা যাবে না। আমরা স্পষ্ট বলছি, এই সেনাবাহিনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আজীবন লড়াই করবে, এটা তাদের কর্তব্য। সেই কর্তব্য পালন করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে প্রশংসা করি, এবং আমরা মনে করি আগামীতেও এই সেনাবাহিনী সরকারি দল এবং বিরোধী দল দুটাকে আলাদা চোখে দেখবেন না। আগামীতে সেনাবাহিনীতে কেউ জিয়াউল আহসান হয়ে উঠবেন না। আগামীতে কেউ সেনাবাহিনীতে এমন হবেন না যে ডিজিএফআইয়ে মানুষদেরকে গুম করে, নির্যাতন করে, ভুঁড়ি কেটে নদীতে ফেলে রাখবেন না। আমরা এমন কোনো বাহিনী চাই না। বাংলাদেশের জনগণের বাহিনী হয়ে সেনাবাহিনী যদি বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করে, বাংলাদেশের আপামর ছাত্র জনতা, কামার কুমার, জেলে চাষা সবাই তাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বে, এবং প্রত্যাশিত সফলতা, প্রত্যাশিত প্রশংসায় সেনাবাহিনী পাচ্ছে, আগামীতেও সেনাবাহিনী সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে, এটা আমার প্রত্যাশা। নির্বাচনে ভোটের কারচুপির অভিযোগে এ বিষয়ে সমাধানের জন্য 11 দলীয় জোট আদালতে যাবেন, তার মানে নির্বাচন সুষ্ঠু হয়নি তাদের দাবি। তাদের কি এই সিদ্ধান্ত ঠিক আছে বলে মনে করেন? নির্বাচন সুষ্ঠু না হলে 11 দলের উচিত ছিল নির্বাচন বয়কট করা। তারা বয়কট করেনি, মানে তারা নির্বাচনকে সমর্থন দিয়েছেন, তারা মনে করছেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি, এবং কিছু কিছু কেন্দ্রে তাদের আপত্তি আছে। সে আপত্তিটা এমন জায়গায় যে তারা মনে করছেন ভোট যদি আবার গণনা হয় তাহলে তাদের জয় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারা কোনোভাবেই নির্বাচন বয়কটের দিকে যাচ্ছেন না। সে জায়গা থেকে আমরা অবশ্যই বলবো তারা মেনে নিয়েছেন, তারা আইনি প্রক্রিয়ায় দলের নেতাকর্মীদের শান্ত রাখার জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছেন,
কিন্তু সর্বোপরি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যথেষ্ট বোঝাপড়া হয়েছে এবং তারা সরকার গঠন করে সংসদে যাওয়ার ব্যাপারে সবাই আগ্রহী বলে আমি মনে করছি। দেখেন, আমরা নির্বাচনে একটা বিষয় দেখেছি যে কিছু কিছু জায়গায়, যেমন ঢাকা 13 আসন, মামুনুল হক গভীর রাতে নির্বাচন কমিশনে যায় এবং তিনি কিন্তু কারচুপির অভিযোগ করেন। তো সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি সেভাবে আগাবেন, কিন্তু এখন যদি তাদের জোট মেনে নেয় তাহলে কিন্তু প্রার্থীর এই প্রশ্ন করাটাও প্রশ্নবিদ্ধ হয়। আমরা এটা স্পষ্ট জানতে চাই। পাশাপাশি দেখেন, আপনি ঢাকা 8-এর ব্যাপারে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু স্পষ্ট বলেছে ভোটে কারচুপি হয়েছে, কিন্তু আজকে তিনিও মেনে নিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি খালেদুজ্জামান ফলাফল দেওয়ার সময় খালেদুজ্জামান প্রথম দিকে প্রায় 10 থেকে 15টা কেন্দ্রে তিনি কিন্তু অনেক এগিয়ে ছিলেন, কিন্তু কিছু সময় পর ফলাফল কিছু স্থগিত বন্ধ থাকলেও হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে মিডিয়া বলছে তারেক রহমান বিজয়ী হয়েছেন। তো এবং তিনি পরবর্তীতে সেই খালেদুজ্জামান যে অভিযোগ করেছিল তিনি বলছেন যে তিনি মেনে নিয়েছেন এবং তিনি স্বাভাবিক রাজনৈতিক চর্চার দিকে যাচ্ছেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দলের ভিতর কী এমন বোঝাপড়া হলো যে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে কঠিন কোনো সিদ্ধান্তে কেউ যাচ্ছে না, সবাই যে কোনোভাবেই সংসদে যাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে। এবং নির্বাচন বয়কট তো ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় অনেক দল সেটা বয়কট করে। এবং জামাত যেহেতু এইবার একটা বিপ্লবী সরকার, বা বলা যায় যে জনগণের পালস উপলব্ধি করে তারা হাদি হত্যার বিচার সহ কিছু বিষয়কে সামনে এনে নির্বাচনের ইশতেহার দিয়েছিল, তাদের কিন্তু সরকার গঠনের একটা সম্ভাবনা ছিল এবং জনগণ কিন্তু ভালো পরিমাণ একটা ভোট জামাতকে দিয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে উভয় দল 3 কোটি ভোট পেয়েছে, লক্ষের জায়গাতে কেউ 35 লক্ষ, কেউ 40 লক্ষ, খুব বেশি পার্থক্য হয় নাই। তো সেই জায়গায় জামাত কেন চূড়ান্ত একটা অ্যাকশানে গেল না, এটা জনগণের প্রশ্ন। এটাও প্রশ্ন আমার যে সরকারি দল এবং বিরোধী দল কোনো একটা বোঝাপড়ায় আসলো কিনা, এবং যার কারণে তাদের যে কেন্দ্রগুলো সম্পর্কে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো শক্ত আকারে উপস্থাপন করা হয়নি এবং ইতিমধ্যে গ্যাজেট হয়েছে, সংসদে শপথ হয়ে যাবে, এমপি হিসাবে যারা দায়িত্ব পেয়েছে, যারা নির্বাচিত হয়েছে তারা শপথ নিয়ে নেবে। সুতরাং পরবর্তীতে কাদের ব্যাপারে আপত্তি করা হলো সেগুলো খুব বেশি কার্যকরী হবে না এবং আমরা মনে করি দুই দলের ভিতর যথেষ্ট বোঝাপড়া হয়েছে, যার ফলশ্রুতিতে কেউ চূড়ান্ত কোনো লড়াইয়ে যাচ্ছে না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press
এক ফোঁটা হলুদও নেই।